একটি ছোট গ্রাম ছিল যেখানে মানুষ দিনভর ক্ষেত খামারে ঘাম ঝরিয়ে পরিশ্রম করত এবং রাতে শান্তিতে ঘুমাত। সেই গ্রামের একটি সাধারণ বাড়িতে বাস করতেন বৃদ্ধা খতিজা বিবি এবং তার দুই পুত্রবধূ পারবিন ও নাজিরা। বাইরে থেকে বাড়িটি সাদাসিধে মনে হলেও ভেতরে সম্পর্কের মধ্যে কোনো মাধুর্য ছিল না, বরং সেখানে ছিল লোভের স্তূপ। রান্নাঘরে চুলা জ্বলছে, পারবিন রুটি বেলছিল আর নাজিরা পাশে বসে সবজি কাটছিল। নাজিরা, আজ তো মনে হচ্ছে সূর্য ওঠার আগেই উঠে পড়েছিস। মনে মনে কি ঠিক করেছিস যে আজ সব কাজ একাই শেষ করে ফেলবি? মনে কিছু নেই আপা, শুধু ভাবছি ঘরের কাজ সময় মতো হয়ে গেলে শাশুড়ি আম্মাও খুশি থাকবেন আর ঘরে শান্তি বজায় থাকবে। শান্তি তো তখনই থাকে যখন সবাইকে সমান চোখে দেখা হয়, নইলে কিছু মানুষ বেশি বেশি লোক দেখানো কাজ করে সবার আগে বেরোনোর চেষ্টা করে। আপা, সকাল সকাল শুরু হয়ে গেল আপনার কথা। আমি কোনো লোক দেখানো কাজ করি না, শুধু নিজের দায়িত্ব পালন করি। এখন দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারো খারাপ লাগে তাতে আমার কি দোষ? এটুকু বলে দুজনেই চুপ হয়ে গেল। চুলার আগুন তখন দাউ দাউ করে জ্বলছে। নিজ ঘরে খতিজা বিবি খাটিয়ার ওপর বসে আছেন। কিছুক্ষণ পর পারবিন পানি নিয়ে সেখানে হাজির হল। আম্মা, পানি নিন। সকাল থেকে বোধহয় একবারও উঠে বসেননি। আপনার হাঁটুতে আবার ব্যথা শুরু হয়েছে নিশ্চয়ই? ব্যথা তো আছেই মা, তবে তোর হাতের পানি খেয়ে মনটা শান্ত হয়। দরজায় দাঁড়িয়ে নাজিরা সব শুনছিল এবং সে দ্রুত ভেতরে প্রবেশ করল। আম্মা, আমি আপনার জন্য সরিষার তেল গরম করেছি, আজ আপনার পায়ে মালিশ করে দেব। আপনি সবসময় সবার চিন্তা করেন, এবার নিজের দিকেও একটু খেয়াল দিন। আল্লাহ করুন তোমরা দুজনেই এভাবেই একে অপরের সাথ দিয়ে চলো। আমার মন শুধু এটাই চায় যে আমার পরেও যেন এই ঘরটি এভাবেই একসাথে অটুট থাকে। পারবিন ও নাজিরা একে অপরের দিকে তাকালো, কিন্তু দুজনের হাসির আড়ালে লুকিয়েছিল প্রবল হিংসা। এদিকে ক্ষেতের আলের পাশে কাজ শেষে ফিরছিল দুই ভাই, রশিদ ও ইকবাল। ইকবাল, মাঝে মাঝে ভাবি জীবনটা কি শুধু এই হাড় ভাঙা খাটুনিতেই কেটে যাবে? পরিশ্রমকে ভয় পায় না ভাইজান, শুধু প্রার্থনা করি বাড়িতে যেন সবাই ঠিক থাকে। আম্মা বৃদ্ধ হচ্ছেন, ঘরে দুই বউ আছে, সবার দায়িত্ব আমাদের কাঁধে। হ্যাঁ, শুধু যেন ঘরে অশান্তি না হয়। পরিশ্রম আমরা ঠিকই করে নেব, পরিশ্রম আমাদের ভাঙতে পারবে না। দুপুরে নাজিরা উঠোনে শস্য পরিষ্কার করছিল এবং পারবিন পাশে বসেছিল। নাজিরা, একটা কথা অনেকদিন ধরে মনে ঘুরপাক খাচ্ছে। বলুন আপা, মনের কথা চেপে রাখলে সম্পর্কের দূরত্ব বাড়ে। আপনি তো জানেন আমি অত কিছু ভাবি না। আম্মা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। কাল যদি উনি ওনার গয়না বা ঘরের দায়িত্ব কোনো একজনের হাতে তুলে দেন, তাহলে তো তুইই পাবি। তুই তো সব সময় আম্মার সাথে লেগেই থাকিস। সেটাই ঠিক হবে আপা, যে এই ঘরকে মন থেকে আপন করে নিয়েছে আর যে কোনো লোভ ছাড়া সেবা করে। আম্মা যদি তাকেই সব দেয় তবে সেটাই সঠিক হবে। আমি অন্তত কোনো লোভে ওনার সেবা করি না। নাজিরার কথা শুনে পারবিন মনে মনে ভাবল, সরাসরি বলতে চায় যে ও আমার চেয়ে ভালো। এক নম্বরের লোভী মহিলা এটা। এমন সময় রশিদ ও ইকবাল কাজ থেকে ঘরে ফিরল। ওরে নাজিরা, খাবার কি তৈরি হয়নি? আমাদের আবার কাজে যেতে হবে। জানোই তো, মালিক খাবার সময়ই শুধু বাড়ি আসার ছুটি দেয়। তাড়াতাড়ি করো। খাবার একদম তৈরি। আমি তো রাতের খাবারের জন্য চাল পরিষ্কার করছিলাম। আপনারা ভেতরে চলুন, আমি খাবার দিচ্ছি। নাজিরার এই ব্যবহার দেখে পারবিন ভেতর থেকে জ্বলে উঠল। সে ভাবল, কত চালাক এই মহিলা। স্বামীর সামনে এমন দেখাচ্ছে যেন সব কাজ ওই করেছে। ডাল আর রুটি তো আমি বানালাম। পারভিন, কি ভাবছ? যাও না, খাবার বেড়ে দাও, নাজিরাকে সাহায্য করো। সবাই মিলে খাবার খেয়ে রশিদ ও ইকবাল আবার কাজে চলে গেল। পরে পারবিন ও নাজিরা যখন বাসন মাজতে গেল। নাজিরা, তুই কিছু মনে করিস না, কিন্তু তোর একটা কথা আমার ভালো লাগে না। কি কথা আপা? আপনি কি সবসময় আমার উপর বিরক্তই থাকবেন? বিরক্ত তো হবই। দেখ নাজিরা, তুই ইকবালের সেবা কর, যা খুশি বল, আমার কিছু যায় আসে না। কিন্তু তুই আমার স্বামীর খুব বেশি খেয়াল রাখিস, এটা আমার পছন্দ না। তখন মনে হয় আমি যেন ওনার জন্য কিছুই করি না। আপা, আপনি ভুল বুঝছেন। আমি বড় ভাইয়ের মতো ওনাকে সম্মান করি। পারবিন মনে মনে বিড়বিড় করল,
হ্যাঁ হ্যাঁ, বড় সম্মান দেখানোর লোক এসেছেন, সব বুঝি আমি, সবার সামনে ভালো সাজছে যাতে এই বাড়িটা দখল করতে পারে। সন্ধ্যাবেলা ঘরে লণ্ঠন জ্বলছে, খতিজা বিবি খাটিয়ায় বসে আছেন, নাজিরা ও পারবিন কাজ শেষ করে শাশুড়ির ঘরে এলো। ইদানিং মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে এই ঘরটা বাইরে থেকে ঠিক থাকলেও ভেতর থেকে কোথাও যেন ফাটল ধরছে। আমি কখনো কখনো তোমাদের দুজনের মধ্যে হিংসার গন্ধ পাই। আমি চাই না এই ঘর ভেঙে যাক। আম্মা, আমার কোনো ভুল হলে বলে দিন। আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার চেষ্টাগুলো আপনি দেখতেই পান না। দেখা আর অনুভব করার মধ্যে তফাৎ আছে রে মা, কিন্তু তোর মনে এমন কেন মনে হয়? আম্মা, নাজিরা যখন সব সময় সব কাজে এগিয়ে থাকে তখন আমার বুক ফেটে যায়, মনে হয় আমি বুঝি পিছিয়ে পড়লাম। আম্মা, আমি এগিয়ে থাকার জন্য কিছু করি না, আপনার এই বয়সে একটু সাহারার দরকার, তাই আপনার পাশে থাকি। আমার জন্য যদি আপার মনে কষ্ট হয় তবে সেটা আমার জন্য বড় দুঃখের। মনে রেখো, বউ দুই রকমের হয়, একজন মুখ ফুটে বলে বেড়ায়, অন্যজন না বলে দায়িত্ব পালন করে। মনে রেখো, ওপরওয়ালা সব দেখছেন। আম্মা, না বলে কাজ করা অনেক সময় চালও হতে পারে। আজকাল চুপচাপ থাকা মানুষই বেশি চালাক হয়। আর বেশি কথা বলাও অনেক সময় স্বার্থ লোকানোর রাস্তা হতে পারে আপা। আমি চুপ আছি কারণ আমি সম্পর্ক বাঁচাতে চাই, জিততে নয়। আপনি আমাকে খোঁচানো বন্ধ করুন। ব্যাস করো, তোমরা থামো। আমি আড়াল বা মিষ্টি কথায় নয়, মনের সততা দেখে ফয়সালা করব। পরদিন সকালে খতিজা বিবি মসজিদে বা দরগায় গেলেন। সেখানে গ্রামের কিছু মহিলার সাথে তার দেখা হলো। এক মহিলা বললেন, খদিজা বুবু, তোমার ছোট বউ সাথে আসেনি? সে তো সবসময় তোমার ছায়া হয়ে থাকে। আজ আমি ওকে আসতে মানা করেছি। সবসময় সাথে থাকাই সবকিছু নয়, কখনো কখনো দূরত্বও দরকার হয় মানুষকে বোঝার জন্য। মানতে হবে তোমার ছোট বউয়ের ধৈর্য অনেক, কিন্তু বড় বউয়ের মনে একটা অনিরাপত্তা কাজ করে। সে ভয় পায় পাছে তার অধিকার কেউ কেড়ে না নেয়। ভয় মানুষকে অন্ধ করে দেয় রে মা। আমি মা হিসেবে দুজনেরই কষ্ট বুঝি, তবে লোভ আর ভয়ের পার্থক্যও বুঝতে হবে। আল্লাহ আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিন। এদিকে বাড়িতে নাজিরা উঠোন ঝাড়ু দিচ্ছিল। সে ভাবছিল, লোকেরা মনে করে চুপ থাকা সহজ, কিন্তু প্রতিটা নিস্তব্ধতার পেছনে ১০০টি ব্যথা থাকে। আজ আম্মা একা মসজিদে গেলেন, হয়তো উনি আমাকেও সন্দেহ করতে শুরু করেছেন। বিকেলে খেতে রশিদ ও ইকবাল কথা বলছিল। ইকবাল, বাড়ির পরিবেশ ভালো না, পারভিন বদলে গেছে। তাকে দেখে মনে হয় সে নাজিরাকে একদম সহ্য করতে পারছে না। নাজিরাও খুব চুপচাপ হয়ে গেছে। আমার ভয় হয় এই চুপচাপ থাকার পেছনে কোনো রাগ বা ঘৃণা লুকিয়ে নেই তো। এমন সময় ক্ষেতের মালিক রঘু শেখ এসে তাদের বকা দিলেন। কাজের সময় গল্প করছো কেন? সব জানি আমি। সারাক্ষণ তোমরা বউদের দুঃখ নিয়ে পড়ে থাকো। এভাবে চললে কাজ থেকে বের করে দেব। রাতে সবাই খাবার খেয়ে ঘুমে পড়ল, কিন্তু গভীর রাতে নাজিরা চুপি চুপি উঠল। সে ভাবল, আর কত সহ্য করব, আজই সুযোগ, সবাই ঘুমাচ্ছে। সে ধীরে ধীরে শাশুড়ির ঘরের দিকে এগোলো। তখনই পারবিনের ঘুম ভেঙে গেল। সে পায়ের আওয়াজ পেয়ে নাজিরাকে অনুসরণ করল। নাজিরা শাশুড়ির ঘরের সেই সিন্দুকের কাছে গিয়ে বসল, যা খতিজা বিবি কাউকে ছুঁতে দিতেন না। নাজিরা সিন্দুকের ঢাকমা খুলতেই পারবিন চিৎকার করে উঠল। অনেক হয়েছে নাজিরা, দিনের বেলা চুপ আর রাতে চুরি, এটাই কি তোর আসল চেহারা? গোলমালে খতিজা বিবি, রশিদ ও ইকবাল সবাই চলে এলেন। দেখলেন আম্মা, আপনাদের সবার আদরের নাজিরা, সে এখানে আম্মার গয়না আর জমির দলিল চুরি করতে এসেছে। সবাই নাজিরাকে যখন তিরস্কার করছিল, তখন নাজিরা হঠাৎ চিৎকার করে উঠল। থামুন সবাই, কারো অধিকার নেই আমাকে প্রশ্ন করার। আপনারা সবাই অপরাধী। আপনারা আমার দুনিয়া উজাড় করে দিয়ে এখন এমন থাকছেন যেন এই ঘর কোনো পবিত্র জায়গা। আপনারা সবাই পাপী। নাজিরা, পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? হ্যাঁ, ঠিকই বলছি। ইকবাল, আপনাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য আমাকে ঘৃণা করতে বাধ্য করে। আপনারা সবাই মিলে আমার আব্বা আম্মাকে কেড়ে নিয়েছেন। ব্যাস করো, আজ এই ঘরে কেউ নির্দোষ নয়। নাজিরা মা, আমি জানতাম তুই কেন এই ঘরে বউ হয়ে এসেছিস, কিন্তু তুই আমাদের ভুল বুঝছিস মা। ইকবাল তো কিছুই জানে না,
সে তোকে মন থেকে স্ত্রী মেনেছে। আম্মা, কথা ঘোরাবেন না, পরিষ্কার করে বলুন আমার আব্বার সাথে কি হয়েছিল। বলছি, নাজিরা, তোর আব্বা আর আমার স্বামীর মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধুত্বে এক মহাজনের নজর লাগে। তোরা জানতিস যে তোর আব্বার ওপর অনেক ঋণ ছিল। আসলে তোর আব্বা আর আমার স্বামী মিলে ঋণ নিয়েছিলেন এবং জমি বন্ধক রেখেছিলেন, কিন্তু সেই ধূর্ত মহাজন তোর আব্বার জমি জালিয়াতি করে নিজের নামে করে নেয় এবং তোর আব্বাকে বুঝিয়েছিল যে আমার স্বামী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ যদি চাস তবে এই সিন্ধুকে দেখ। আমরা যদি তোর আব্বার সাথে বেইমানি করতাম তবে আজ আমার ছেলেদের অন্যের খেতে মজদুরি করতে হতো না। পারবিন, সিন্ধুক থেকে কাগজগুলো বের করে আন। পারবিন কাগজ বের করে দিল। নাজিরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, সেখানে কোথাও তার বাবার জমির উল্লেখ নেই, বরং তাদের নিজেদের জমিই বন্ধক রাখা ছিল। নাজিরা বুঝতে পারল সে এতদিন ভুল ধারণায় ছিল। তার চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল এই পরিবারটিও তার মতোই পরিস্থিতির শিকার।